নামেই স্মার্ট সিটি, কিন্তু বাস্তবতায় আগরতলা শহর এখন এক জীবন্ত নরক বলে অভিযোগ অনেকের। চারিদিকে যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ি, ধুলোর ঝড় আর ড্রেনের পচা দুর্গন্ধে জনজীবন ওষ্ঠাগত। এই নরক যন্ত্রণার মধ্যেই হঠাৎ মাঝে মাঝে আগরতলা পুর নিগমকে দেখা যায় রাজপথে বুলডোজার নিয়ে আস্ফালন করতে। ফুটপাত মুক্ত করার এই উচ্ছেদ অভিযান আপাত দৃষ্টিতে প্রশংসনীয় মনে হলেও সচেতন নগরবাসীর কাছে এটি এখন সেফ একটি আইওয়াশের রুটিন শো ছাড়া আর কিছুই নয়। যখনই শহরবাসীর ক্ষোভ চরমে ওঠে তখনই ক্যামেরা নিয়ে রাস্তায় নামে নিগম বাহিনী। আগরতলা শহরের মানুষের পায়ে হাঁটার অধিকার আছে কি? রাজধানীর প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত হরিগঙ্গা বসাক রোড, কামান চৌমুহনী এবং পোস্ট অফিস চৌমুহনী এলাকায় এখন পথচারীদের জন্য এক আতঙ্কের নাম। শহরের প্রধান রাস্তা ও ফুটপাতগুলো কার্যত হকার এবং অস্থায়ী ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ার সাধারণ মানুষের যাতায়াতের ন্যূনতম জায়গা অবশিষ্ট নেই। নগরবাসীর মতে নিগমের চোখে এখন বড় মাপের কালো চশমা। প্রভাবশালী নেতারা যখন ফুটপাত গিলে গাড়ি পার্ক করে রাখে, নিগম দেখে না। যখন ফুটপাত সহ রাস্তা এমনকি ব্রিজ বা সেতু দখল করে বাজার জমে ওঠে, তখন নিগম কালো চশমা পরে অন্যদিকে তাকিয়ে থাকে। হকারদের পুনর্বাসন নেই, তদারকির কোনো স্থায়ী ব্যবস্থা নেই, আছে কেবল মাঝে মাঝে চালানো লোক দেখানো উচ্ছেদ। মানুষ বলছে এই নীতি প্রমাণ করে যে নিগম ফুটপাত মুক্ত করতে নয় বরং ক্ষমতার আস্ফালন দেখাতেই বেশি আগ্রহী। তাই প্রশ্ন উঠছে, আগরতলাবাসী আর কতদিন এই পুতুল নাচ দেখবে? ড্রেন পরিষ্কার হয় না, জলমগ্নতা কমে না, রাস্তা ঠিক হয় না, আর তার উপর জনগণের ট্যাক্সের টাকায় চলে এই উচ্ছেদের নাটকের জ্বালানি খরচ। স্মার্ট সিটি মানে যদি হয় মানুষের ভোগান্তি আর প্রশাসনের উদাসীনতা, তবে সেই স্মার্ট সিটি কার স্বার্থে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আগরতলা পুর নিগম কি সত্যি শহরবাসীর হাঁটার অধিকার ফিরিয়ে দিতে চান, নাকি স্রেফ আই ওয়াশ করেও আরো কিছুদিন সময় কাটাতে চান? কেমন আছে নগরবাসী? কেমন পাচ্ছে পুর নিগমের পরিষেবা? তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী গৌতম মজুমদার এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, একজন নাগরিক হিসাবে, এই শহরের বা আগরতলা শহরের রাজধানীর নাগরিক হিসেবে আগরতলা শহর এবং পুর নিগমের বিভিন্ন পরিষেবা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কতটা সন্তুষ্ট? এ নিয়ে আপনার মতামত কি? একটা, যেহেতু আমরা পুর নিগমের আন্ডারে আছি, সারা পৃথিবীর উন্নত দেশগুলোতেই কর্পোরেশনের একটা বিশেষ দায়িত্ব থাকে। আমরা ছোট থাকতে শুনতাম কলকাতা কর্পোরেশন, ত্রিপুরা তখন ছোট্ট জায়গা। কর্পোরেশনের একটা বিশেষ মাহাত্ম্য তো রয়েছে, এতে কোনো ভুল নেই। এখন আমরা ত্রিপুরা রাজ্যের যে কর্পোরেশন বা নিগম যেটা রয়েছে, সেই নিগমের আন্ডারে পরিষেবা যেগুলো রয়েছে, জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, পয় প্রণালী, ড্রেনেজ সিস্টেম, এটা আমরা দেখছি ইদানিং আজকে কয়েক বছর ধরে, প্রায় এটা খুব সম্ভবত 16-17 দিকে বোধহয় স্মার্ট সিটি, যে ইন্ডিয়া গভর্নমেন্টের যে 100টা স্মার্ট সিটি প্রথমে ঘোষণা করেছিল, তার মধ্যে আমরা ত্রিপুরাবাসী একটা অংশ মধ্যে ছিলাম। তো আজকে স্মার্ট সিটির ওয়ার্ক চলছে সারা আগরতলা শহরে, আগরতলা যে পুর নিগমের যে এরিয়াটা রয়েছে, ওই স্মার্ট সিটি হিসাবে ওনারা কাজ করছেন। তো কাজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমরা এখন সাধারণ জনগণ বিভিন্ন রকমের অসুবিধায় পড়ছেন। এতে কোনো অসুবিধা দ্বিধা নেই, প্রত্যেকেই এখন বিভিন্ন অসুবিধায় পড়ছে। কিন্তু পাশাপাশি কতগুলো জিনিস আমাদের ভাবতে হবে, যেটা আমি শুরুতে বলছিলাম যে আজকে থেকে আরো 20-30 বছর আগে আগরতলা শহরের কি অবস্থা ছিল, কয়জন লোক সংখ্যা ছিল। স্মার্ট সিটি করতে গেলে শুধু সরকার বা নিগম বা ইন্ডিয়া গভর্নমেন্টের একটা স্মার্ট সিটি প্রকল্প ঘোষণা করেছে, এখানেই শেষ না। আমরা যারা জনগণ রয়েছি, আমরা আসলে কতটুকু স্মার্ট হতে পেরেছি। যেমন অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে বাইক দাঁড় করিয়ে রেখেছে, একটা মানুষ যাওয়ার রাস্তা নেই। আবার ওই বাইকটার সঙ্গে জাস্ট কয়েকদিন আগে আমার চোখেও পড়লো, একেবারে পুরো মাঝ রাস্তার মধ্যে আরেকটা ছেলে
বাইকটা রেখে একটা দোকানে ঢুকলো, দোকান থেকে তার আগে পর্যন্ত গাড়ি হর্ন দিচ্ছে। তাহলে আমরা কতটুকু স্মার্ট হলাম? স্মার্ট সিটি হচ্ছে বিভিন্ন প্রবলেম হচ্ছে। আর একটা জিনিস মাঝে মাঝে মনে হয়, এটা এখন আবার খোঁতাখুতি চলছে, এই যে আমাদের কামানচমনি থেকে প্যারাডাইস চমনি পর্যন্ত দেখা যাচ্ছে প্রতিনিয়ত কাজ চলছে। এর আগেও দেখেছি, গত বর্ষার আগেও আমরা এটা নিয়ে একটা টকশো করেছিলাম, তখন এটা নিয়ে কথা হয়েছিল। এখানে মনে হয় মাঝে মাঝে বিভিন্ন দপ্তরগুলো কাজ করছে, কোথাও ইলেকট্রিকের করছে, কোথাও ওই ওয়াটার সাপ্লাই করছে, পিডব্লিউডির কাজ হচ্ছে, তারপরে ইন্টারনেটের লাইনের কাজ হচ্ছে, বিভিন্ন বিএসএনএল থেকে শুরু করে সবাই মিলে কাজ করছে। তাহলে ওই কাজগুলো আবার নতুন করে হয়তো হচ্ছে। তাহলে একবার যখন তখন কাজটা করেছে, যখন রাস্তাটা খোদাই হয়েছে, তখন ইচ্ছা করলে সব ডিপার্টমেন্টগুলো মিলে একটার পর একটা কিভাবে কোনটা করলে কি হবে, আমার মনে হয় ওই জায়গাটাতে স্মার্টনেসের আমাদের কিছুটা গভর্নমেন্ট, মানে বিভিন্ন দপ্তরে যে সমন্বয় থাকার কথা আপনি বলছেন, সেই সমন্বয়টা নেই মনে হচ্ছে। এটা মানে একই কাজের জন্য বারবার খোঁড়া হচ্ছে। এখন আমরা হয়তো বলতে পারবো না, আমরা তো যা দেখছি চোখের সামনে, আমরা আপ ডাউনের মধ্যে এগুলো অটোমেটিক্যালি দেখছি। কিন্তু এটা তখন মনে হয় যে এটা কেন আগে করা, একই সঙ্গে করা হলো না? তখনও কিন্তু রাস্তাগুলো খোদাই করা হয়েছে, তাহলে তখনও মানুষকে বারবার আটকানো হয়েছে। আর দ্বিতীয় হলো আরেকটা জিনিস যেটা মনে হয়, যে রাস্তার মধ্যে যে যানজট বা বিভিন্ন যে রাস্তাগুলো খোদাই হচ্ছে, আমাদের যে গাড়ি, বাইক, অটো কন্টিনিউ চলছে। আর সেই আগে, আজকে থেকে 20 বছর আগে কয়টা বাড়িতে গাড়ি ছিল? আজকে এমন কোনো বাড়ি নেই, একটা দুটো গাড়ি নেই। বাইক তো ছেড়েই দিলাম, বাইসাইকেলের উপরে উঠে গেছে। তাহলে ওইগুলো, ওই প্রেশারটা কিন্তু ওইটাও একটা আছে। শুধু যে কোনো সরকার এলে কিন্তু এটাকে এখন কন্ট্রোল করা, আমার মনে হয় এখনকার মতো পরিস্থিতিতে এটা কন্ট্রোল করা মুশকিল। যেমন অনেকের বাড়িতে গাড়ির পার্কিং এর কোনো জায়গা নেই, গাড়ি কিনে রাস্তায় রেখে দিয়েছে। এগুলোতে গভর্নমেন্টের ভাবা দরকার, যে গাড়ির লাইসেন্সটা দেওয়ার আগে এগুলো ভাবা দরকার, যে আমি লাইসেন্স কখন দেব। গৌতমবাবু, এই যে অবশ্যই লাইসেন্স কখন দেব, গাড়ি কে কিনবে কে কিনবে না, সেটা অনেক সময় ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু যেটা 20 বছর আগের কথা আপনি বলছেন, অনেকেই তো এটাও বলেন যে 20 বছর আগে যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স তো আজকে আর মানুষ দিচ্ছে না। তো সেই অনুযায়ী পরিষেবা কি সেটা ততটা উন্নত হয়েছে? ট্যাক্স দিচ্ছে না, ওদের ট্যাক্স তো অনেকটা বেড়ে গেছে। সেটাই বলছি, সেই 20 বছর আগে যে ট্যাক্স ছিল তার থেকে তো অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুযায়ী গাড়ি ঘোড়া, রাস্তাঘাট সবকিছু এখন দিন দিন টেকনোলজি বৃদ্ধি পাবে, সবকিছু মানুষ উন্নত হচ্ছে, শহর উন্নত হচ্ছে, সেই অনুযায়ী মানুষের ট্যাক্সও বেড়েছে। কিন্তু সেই ট্যাক্স তো মানুষ দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে সেই পরিষেবা পাচ্ছে কিনা। আসবো আপনার কাছে আরো একবার। মনে হয় এই যে নিগম দাবি করছে স্মার্ট সিটির কাজ প্রায় শেষ, এখন কিন্তু মাটির নিচে ড্রেন ও রাস্তার একটা বেহাল দশা, এগুলো কিন্তু ভিন্ন কথা বলছে। তো একজন সাংবাদিক হিসেবে আপনার অনুসন্ধান, এই যে বৈষম্য, মানে কথা একটা কাজ একটা হচ্ছে, এটার কারণটা কি দেখছেন? এবং একজন শহরের নাগরিক হিসেবে আপনিও পরিষেবা নিয়ে কতটা সন্তুষ্ট? না, সন্তুষ্টির আসলে আমরা সাধারণ মানুষ হিসেবে সন্তুষ্টির কোনো শেষ নেই। সন্তুষ্টির যে প্যারামিটারটা অনেক বড়, এটা আপনি কাউকেই সন্তুষ্ট করতে পারবেন না। 157 বছরের একটা বৃদ্ধ লোক, আগরতলা শহর, কতটা আমরা নিয়েছি। আমি মানে 1871 থেকে বলছি। আচ্ছা, তো তখনও তো পুরসভা ছিল 1871-এ। যখন মানে যারা দেখেন আমাদের এই শো, তারা বুঝতে পারবে তখন আগরতলা শহরের লোক সংখ্যা ছিল 870 অ্যাকর্ডিং টু রেকর্ড। তো এখন গিয়ে কত দাঁড়িয়েছে? 5 লক্ষের উপর। তো এখন 5.5 লক্ষের উপর। তা স্বাভাবিকভাবেই তার চাহিদা বাড়বে, তার গুরুত্ব বাড়বে। এবং গুরুত্ব যে বেড়েছে তার প্রমাণ হচ্ছে আমার মিউনিসিপ্যালিটির যে এই মুহূর্তে যে মানে পুর পরিষদ বা কর্পোরেশনের যে পুর নিগমের পুর পরিষদ থেকে পুর নিগমে উত্তরণ 45 সিট থেকে 51 সিট হওয়া, এগুলো কেন হওয়া হচ্ছে? গুরুত্ব অনুসারে কাউন্সিলররা তাদের এলাকা ভিত্তিক কাজ করবেন, ডিসেন্ট্রালাইজ করবেন। গৌতমবাবু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনি যেটাকে ধরেছেন সেটা হচ্ছে যে আসলে কি সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে। ঘটনাটা তাই। এই যে সমন্বয় ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আর গৌতমবাবুর গাড়ি নেই, আমরা হেঁটেই আসি, বা আমার একটা স্কুটার আছে অনেকদিন আগে। আমরা যে আসি, যাতায়াত করি, আমাদের মানে রবীন্দ্রনাথের একটা লাইন তখন মনে পড়ে যায়। রবীন্দ্রনাথ যখন প্রথম বোলপুর যাচ্ছিলেন, ট্রেনের ঝাঁকুনি এমন হচ্ছিল, উনি লিখছেন ওনার ভানু সিংহের পত্রে যে রস রক্ত যদি হতো দই, তাও কিছুক্ষণ পরে তা ঘোল হয়ে বেরিয়ে আসতো। শিলং যাত্রাতে আছে এখানে বোলপুরের প্রথম যাত্রার কথা উনি লিখছেন।
যে রস রক্ত যদি হতো দই তাহলে কিছুক্ষণ পরে ঘোল হয়ে বেরিয়ে আসতো। আপনার অফিস থেকে বেরিয়ে যদি ফায়ার সার্ভিস চৌমুহনী অব্দি যান, আপনার আত্মারাম খাঁচারা ছাড়া একদম একদম। এই অবস্থাটা কতদিন ধরে চলবে? এই যে বললেন না যে স্মার্ট সিটির কাজ শেষ হয়ে যাচ্ছে, অসম্ভব। এ শেষ হতে পারে না। কেন শেষ হতে পারে না? কারণ এই মুহূর্তে স্মার্ট সিটির কাজ শেষ হয়ে যাবে তখনই আমরা বলবো যে এটা রাজ্য সরকার বা পৌর নিগমের সঙ্গে যে কমিটি আছে তারা যে আমাদের কাজ শেষ বলার পরের যে বর্ষাটা আসবে, বর্ষা হওয়ার পরে যে আগরতলা শহরের চেহারা কি থাকবে এটা দেখে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। এই মুহূর্তে সিদ্ধান্তে আসার কোনো সুবিধা নেই। আপনাকে মানে এই যে না এই যে বললেন আপনি, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, এই যে বর্ষা এলে মানে কাজ শেষ হয়েছে কিনা এই যে প্রশ্নটা, বা এই যে সাধারণ মানুষ নগরবাসী যখন কবে শেষ হবে কাজ, এটা কোনটার কথা বলা হচ্ছে? যে এই যে খোরাখুরি চলছে, এই যে বারবার দেখছি আমি আমার বাড়ির সামনে একবারের জায়গায় দুবার তিনবার একই রাস্তা খোঁড়া হচ্ছে, বিভিন্ন দপ্তর খুঁড়ছে, কখনো স্মার্ট সিটি ড্রেনের জন্য, কখনো পাইপলাইন ওয়াটার সাপ্লাই পাইপলাইন বসানোর জন্য, কোনো বিদ্যুতের লাইন বসানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে সবাই তো প্রশ্ন করছে যে কবে শেষ হবে, আপনি বলছেন এই শেষটা ততক্ষণ হবে না যতক্ষণ না কাজ শেষ হয়ে একটা বৃষ্টি হয় এবং একটা বর্ষাকাল যায়, এবং বর্ষাকালে কি ধরনের পরিস্থিতি হয় ততক্ষণ শেষ হবে। এটা আমি একটা প্যারামিটার দিলাম যে আমরা ওইভাবে ব্যাপারটাকে দেখব। এখানে বলার কোনো আমি মানে প্রথমেই বলা যেটা উচিত ছিল সেটা হচ্ছে, খুব আশ্চর্যজনক হলেও মানে সবাই হয়তো অবাক হয়, আরে ভ্যানগার্ড প্রায় গত কয়েক বছরের ভেতরে একাধিক অনুষ্ঠান এটাকে নিয়ে বললো, এবং আমি আর গৌতম বাবু কম হয়েছিলাম, আরো একজন প্রাযুক্তিক নগরবাসী হিসেবে আপনারাই থাকবেন, আমরা না আরো বাস্তব অভিজ্ঞতা আপনাদের বেশি, একজন প্রাযুক্তিকও এসেছিলেন মাঝে। তো আমরাই কথাটা মানে ভ্যানগার্ডই এটা নিয়ে কথা বলে, এই যে বলে যে এটা কার কতটুকু কর্ণগোচর হয় আমরা জানি না। আমরা কিন্তু কাউকে মানে শুধু সমালোচনা করার জন্য এখানে বসেছি ঘটনাটা এরকম না, আমরা পথ দেখানোরও চেষ্টা করি, আমরা এই নগরটাকে সুন্দরভাবে দেখতে চাই। কে না চায় একটা স্মার্ট সিটি হোক? এখন স্মার্ট সিটি যদি ইন্দোরের মতো হয় তাহলে ঘটনা হবে, আবার ঝামেলা, যে এই যে 19 জন না 13 জন মরে গেল, জল দিতে পারলাম না। আমাদেরও ঘটনা এখানে আছে, আমাদের এই পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। এই কেন দাঁড়ায়নি? তার কারণে কিছুটা মনিটরিং হয়তো আছে, কিন্তু আমরা যে জায়গাটা আমাদের কনফিউজ, আপনি বলছেন না যে বিদ্যুতের লাইন নিচ দিয়ে নেবে না কিভাবে গর্ত করা হচ্ছে, জলের লাইন নিয়ে যাওয়া হবে কিভাবে, উপর দিয়ে নেবে না নিচ দিয়ে নেবে গর্ত করা হচ্ছে। গর্তটা হচ্ছে মেন, গর্তটা করা হবে। এই যে রাস্তা তৈরি হচ্ছে, আপনি যদি ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে বর্ডার পর্যন্ত যান, আমাদের চেকপোস্ট পর্যন্ত যান, দেখবেন অনেক জায়গায় রাস্তা খোঁড়া হয়ে গেছে, আবার নতুন রাস্তা, বেশি দিন হয়নি। একদম সরকার ঘোষণা করে এই রাস্তাটা কমপ্লিট, দেখলেই তো বোঝা যাচ্ছে ডিভাইডার হয়ে গেছে, চলাচল করছে না। অনেক জায়গায় রাস্তা খোঁড়া হয়ে গেছে। আবার কি কারণে খুঁড়েছে জিজ্ঞেস করলে বলছে পাইপলাইন নতুন করে বসানো হচ্ছে, কোনো জায়গায় আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হচ্ছে, কেবল আনা হবে। তাহলে কি ওই যে কথাটা আপনি এবং গৌতম বাবু যেটা শেয়ার করলেন সেটা হচ্ছে যে এই মনিটরিং এর ব্যাপারটা, এটার মধ্যে একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের মধ্যে লিয়াসোটা মেনটেন করা হচ্ছে না, যার এনাল তো একসঙ্গেই হতে পারতো, একসঙ্গেই কাজটা একটার পর একটা হতো, একবারই খোঁড়া হতো। হ্যাঁ, এবং এই যে খোঁড়া হচ্ছে বা এই যে বারবার আপনি যে একটা রাস্তা করা হচ্ছে, করার পর আবার এটাকে ভেঙে দেওয়া হলো বা খুঁড়ে নেওয়া হলো, যে দপ্তরে সে খুঁড়ছে সেই দপ্তর তো এমন ভাবে করছে যেন এই রাস্তাটা তাদেরই ছিল, তাদেরই কাজের জন্যই এটা ব্যবহার হয়, মানুষের জন্য ব্যবহার হয় না, মানুষ লাগে না, তারা করছে এবং করার পর তারাই চলে যাচ্ছে, তারপর আবার রাস্তাটাকে কোনো একটা সময় সেটাকে মেরামত করা হচ্ছে। এই সবগুলো টাকা জনগণের টাকা। অবশ্যই এই যে জায়গাটায় আপনি যদি রাস্তার কাজ, এটার সঙ্গে কারা কারা যুক্ত হতে পারে, পিডব্লিউডির একটা অভিজ্ঞতা আছে, ইলেকট্রিকের জন্য বিদ্যুৎ নিগম রয়েছে, তাদের একটা অভিজ্ঞতা কাজে লাগবে, ওয়াটার সাপ্লাই এর একটা আলাদা আছে ডিডব্লিউডিএস, এদের আলাদা একাধিক দপ্তর, তাদের ভেতরে যদি মানে সমন্বয়টা ঠিক মতো থাকে তাহলে তো এই কেওসটা হওয়ার কথা না। আপনি শুধু মানে ক্যারচৌমুহনী থেকে, আমি আরো অনেক কথা অনেক জায়গায় করলাম, শুধু উদাহরণটা দিই, নিয়মিত আপনাদের এখানে আসতে গেলে যে রাস্তাটা আমরা ব্যবহার করি মানে অ্যাভয়েড করার জন্য কেওস, ক্যারচৌমুহনী থেকে শুধু টিআরটিসি চৌমুহনী আসতে কতক্ষণ টাইম লাগে দেখবেন, সকাল 10 সাড়ে 10টায়। বটতলা থেকে মেলার মাঠ হয়ে মানে আপনি ইয়ে পর্যন্ত আসুন, এই মানে যদি প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত আসতে আপনি কতক্ষণ সময় লাগে দেখবেন।
এই যে মানুষ, এই যে জায়গাটা, এই জায়গাগুলি তার মানে সঙ্গে আরেকটা যুক্ত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। তাহলে এই স্মার্ট সিটির সঙ্গে যুক্ত কারা কারা, সবাই মিলে, শুধু বক্তৃতা বললে হবে না, এরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ থাকতে হবে। অন্তত 4টে জায়গার কথা বলতে হবে যেখানে বলতে পারবো যেখানে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য যে বাতি বা লাইটটা জ্বলার কথা জ্বলছে না। এটা আবার একটা অন্য বিষয় আপনি তুললেন, এই ট্রাফিক সিগন্যালের ব্যাপারটা। আপনি একটা তো জ্বলছে না, একটা হচ্ছে জ্বলছে না, একটা হচ্ছে যে আজকে জ্বললো, কালকে আবার একই পথ দিয়ে এলে আবার কালকে জ্বলছে না। ওকে, আবার কোন সময় হলুদ হয়ে রয়েছে সারাদিন, মানে ব্লিঙ্ক করছে, আপনাকে পাস দিয়ে দিচ্ছে। এই যে জায়গাটা, এই যে ঘটনাটা, আমি কেন বলছি শুধু আগরতলা নিগমের কথা যদি আমরা বলি, এখানে আটকে থাকলে ভুল হবে। ত্রিপুরা রাজ্যের যত কটা কর্পোরেশন বা পুরো পরিষদ রয়েছে, প্রত্যেকটার প্রায় একই কথা, একই জায়গায়, একই। আমরা পত্রিকা করি দেখে আমরা একটু হয়তো আমাদের কাছে একটু আগে খবরটা চলে আসে। এই যে পুর নিগমের কাজ বা এই রাস্তার কাজ, এই যে রাস্তায় আটকে পড়া, ট্রাফিক সিস্টেমের গন্ডগোল, এর পেছনেও কিন্তু এই যে আপনার অ্যাক্সিডেন্টগুলি যে বাড়ছে, তার পেছনে এটাও একটা অন্যতম কারণ, এটা সাইকোলজিক্যাল কারণ। আমি একটা অদ্ভুত ব্যাপার জেনেছি আর কি, আমার একজন মানে কথা বলতে গিয়ে একজন সাইকোলজির দিদিমণির সঙ্গে কথা হচ্ছিল, বলে এই যে আপনারা দেখছেন না শুধুমাত্র ট্রাফিকের ঝামেলা, ট্রাফিকই দায়ী করছেন, ঘটনাটা এরকম না। কিন্তু এই যে রাস্তাটা, ধরুন যে ছেলেটা ইউনিভার্সিটি পৌঁছবে, এই পৌঁছানোর আগে সে যখন বাড়ি থেকে ক্যালকুলেশন করে তার বাইকে রওনা হলো, এই শুধুমাত্র কামানচৌবনি বা মোটর স্ট্যান্ড থেকে তার বটতলা পৌঁছতে যে টাইমটা লাগলো, বটতলার পরে গিয়ে ধরুন বড়দোয়ালের ঠিক পরে গিয়ে সে যে ফাঁকা জায়গাটা পেল, এই ফাঁকা জায়গাটাকে ওই যে তার যে লস হলো, টাইমটা যে লস হলো, এটা কভার করেন, সাইকোলজিক্যাল ব্যাপার, ওকে পৌঁছতে হচ্ছে তো একটা জায়গায়, কভার করতে গিয়ে স্পিডটা বাড়িয়ে যাচ্ছে, অনেক সময় কন্ট্রোল হচ্ছে না। ফলে সাইকোলজিক্যাল বিষয়টাও রয়েছে এর ভেতরে। আবার যে জিনিসটা যুক্ত হবে, পরিবহন দপ্তরকেও যুক্ত করতে হবে। এই কারণে আপনার এই যে গড়পড়তায় মানে অন অ্যান এভারেজ না, বেমক্কা লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। এই যে অটোর কথা বললেন গৌতম দা, এই যে জায়গাগুলিতে এই সমস্ত বিষয়গুলি স্মার্ট সিটির সঙ্গে যুক্ত। হুট করে স্মার্ট সিটির কাজ শেষ হয়ে গেলে বলা যাবে না। ওকে, স্মার্ট সিটির কাজ চলছে, এতটুকু তো মানুষ দেখছে, নগরবাসী দেখছে, কিন্তু এটা শেষ হবে কবে? সেই প্যারামিটার মনিময়দা বললেন, একটা প্যারামিটার যে আমরা কখন বুঝবো বা ভাববো যে স্মার্ট সিটির কাজ শেষ হয়ে গেছে। একটা বর্ষা গেলে, যেহেতু আগরতলা শহর হালকা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে, এখন এবার যে ড্রেন করা হচ্ছে, সেই ড্রেনের জন্য জল কতটা নিষ্কাশন হবে, বা আগরতলা শহরে জল জমবে না, পাম্প হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে, সেটাই দাবি করা হচ্ছে। সেটা কতটা হয় সেটা বৃষ্টি হলে, বর্ষাকালের পরে দেখা যাবে। কিন্তু আমরা এই মুহূর্তে যখন নিগমের বিভিন্ন পরিষেবা নিয়ে কথা বলছি, আগরতলা শহরে মানুষ কিভাবে আছে, এই মুহূর্তে কেমন আছে নগরবাসী যখন বলছি, বিভিন্ন পরিষেবা কেমন পাচ্ছে বলছি, তখন একটা জিনিস ভাবতেই হয়, আজ যখন গোটা বিশ্ব জুড়ে মানুষের স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে বলা হচ্ছে, বিভিন্ন ধরনের দিনগুলো পালন করা হচ্ছে বিশ্বজুড়ে, WHO এবং স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য দপ্তর বিভিন্নভাবে মানুষের সুস্বাস্থ্যের দিকে জোর দিচ্ছে, তখন আমরা আগরতলা শহরবাসীরা কি হাঁটতে পারি? হাঁটার উপক্রম কি আছে? এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলছে। ফুটপাত বেদখল করতে মাঝে মধ্যে নিগমের কর্তাবাবুদের বুলডোজার নিয়ে বের হতে দেখা যায়। অনেকেই বলছেন এটা আই ওয়াশ। নিগমের নির্দিষ্ট নির্দেশ আর আগে থেকে সঠিক মনিটরিং থাকলে বুলডোজার চালাতেই হয় না, বুলডোজারের প্রয়োজনই হয় না। কি মনে করেন গৌতম বাবু এই বিষয়ে? মনিটরিং তো আছে, মনিটরিং নেই বললে তো হবে না। একটা ডিপার্টমেন্ট যেহেতু আছে, একটা নিগম যেহেতু রয়েছে, ওনাদের বিভিন্ন সিস্টেম রয়েছে, মনিটরিং রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিভিন্ন যে ছোট ছোট বিজনেসম্যান গুলো ফুটপাতের মধ্যে এসে দাঁড়ায়, তার জন্য একটা কঠোর নিয়ম শৃঙ্খলা যদি বের করা যায়, এবার সেই কঠোর নিয়ম শৃঙ্খলাটা বের করতে গেলেও আবার নানা সমস্যা দাঁড়াবে। আজকে যদি বুলডোজার লাগায় বা নিগম যদি নিজে দাঁড়িয়ে থেকে ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে যায়, পরবর্তী সময় দেখা যায় আবার কেউ না কেউ ওদের জন্য বলছে যে গরিব মানুষ কিভাবে চলবে, কিভাবে থাকবে। এটা একটা প্রশ্ন এসে দাঁড়ায়। এগুলো ক্ষেত্রে হয়তো মানে তখন অনেক সময় দেখা যায় কঠোর হতে গিয়েও কঠোর হওয়াটা দুষ্কর হয়ে দাঁড়ায়। তারপরও আমরা বলবো, যেহেতু আমরা সাধারণ নাগরিক, আমরা চাইবো আমরা যানজট মুক্ত, ফুটপাত দখল মুক্ত একটা সুন্দর একটা জায়গা। এটা তো বাস্তব সত্যি যে আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতে গেলে গাড়ির পাশে দিয়েই হাঁটতে হয়।
কারণ ফুটপাথ গুলোকে ইউজ করতে জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হয়, তো খুব সিরিয়াসলি থাকতে হয়। এবং মাঝে মাঝে এমনও শোনা যায় কেউ কেউ অ্যাক্সিডেন্ট করছে, এতে কোনো ভুল নেই। ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় আগরতলা শহরে। হ্যাঁ, আর যেহেতু আগরতলা মেইনলি শহরটা এখনো সঠিকভাবে ছড়ায়নি, এই যে দীর্ঘ পুরনো শহর হিসাবে আজকে আগরতলাতে সারা রাজ্যের মানুষ কিন্তু আগরতলাতেই এসে ভিড় করছে। এর জন্য কিন্তু কতগুলো সাইড বাই সাইডও কিন্তু এখানে দায়িত্ব রয়ে গেছে। যেমন আজকের দিনে যদি বিভিন্ন মেডিকেল কলেজ টলেজ যত কিছু হচ্ছে সব কিন্তু আগরতলার এই কতটুকু এরিয়ার মধ্যে হচ্ছে। তাহলে এগুলো সরকারকে ভাবতে হবে নতুন ভাবে, মানে আরো দূরবর্তী স্থানে এগুলোকে ট্রান্সফার করা, রোডগুলোকে অন্য লাইনে। আগরতলা শহরের আশপাশে ডেভেলপমেন্ট তো অবশ্যই হচ্ছে, সেটা এখন গ্রেটার আগরতলা আমরা যাকে বলছি করতে হবে, সেটা হচ্ছে। কিন্তু তারপরে আগরতলার যে হার্ট অফ দ্য সিটি, এই সিটিতে যে বিশেষ করে আমাদের বটতলা বা ইয়ের থেকে ধরে পুরো আমাদের এই কামানচৌমুনি মোটর স্ট্যান্ড, একদম শহরের প্রাণকেন্দ্র, একদম প্রাণকেন্দ্র যেটা আমরা সবসময় দেখে এসেছি, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে লোক বেড়ে গেছে। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এখন প্রতিনিয়ত ফ্ল্যাট কালচার তৈরি হয়ে গেছে। ফ্ল্যাট কালচার হওয়াতে ছোট্ট একটু জায়গাতে অনেকগুলো পরিবার হয়ে যাচ্ছে। তাহলে এই লোকগুলো কোথায় আসবে যাবে? তাহলে লোকগুলো তো লোকের যে প্রচুর পরিমাণে যে জনসমাগম হচ্ছে, রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু লোকজন এসে পড়ালেখা, চাকরি বাকরি, বিভিন্ন কাজে আগরতলা একটা ক্রমবর্ধমান শহর। আগরতলা সেখানে মানুষ বাড়বে, তাহলে বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রসারিত হচ্ছে না। রাস্তাঘাটগুলো সবগুলো কিন্তু সেই রাস্তাঘাটগুলো যতটা আছে ততটাও এখনো তো অনেকেই বলছেন যে এটা যথেষ্ট, কিন্তু যদি না এনক্রোচমেন্ট হয় এটাও যথেষ্ট। আজকে যদি আমাদের যেমন স্মার্ট সিটি করতে গিয়ে যে রাস্তাগুলো একদম ড্রেনগুলোকে সাইডে নিয়ে গিয়ে ফুটপাতের মতো বানিয়েছে, তাইলে ওই ফুটপাত দখলটা মুক্ত করতে হবে, তাইলে অনেকটা কিন্তু রাস্তা হয়ে যাবে। আর এবার এই যে বিভিন্ন দোকানের সামনে যে বাইকগুলো রাখে, গাড়িগুলো রাখে, তো এগুলো কোথায় যাবে? এবার প্রশ্ন আসবে, ব্যবসায়ীরা কিন্তু ম্যাক্সিমাম এসে এখানে পার্কিং করে, তাহলে ওদের পার্কিংটা অর্ধেক জায়গা কিন্তু মেরে দিচ্ছে, শহরের মেইন জায়গার মানে বেশ অর্ধেক জায়গাটাকে কিন্তু মেরে দিচ্ছে। আমরা যদি গোলবাজারের দিকেও যাই, পুরো রাস্তার মধ্যে যেহেতু এটা মানে হোলসেলের ম্যাক্সিমাম মার্কেটগুলো রয়েছে, সেম একই অবস্থা ওইসব দিকেও সব গাড়ি বাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অর্ধেক জায়গা মেরে দিচ্ছে। তারপর এবার বিভিন্ন দোকানগুলো বসে যাচ্ছে। এখন এখানে ফুটপাত দখলের যখন আমরা কথা বলছি, তখন ফুটপাত আসলে কিভাবে দখল হয় সেটা একটু দেখার বিষয় আছে। শুধু কি যেটা আপনি বলছিলেন যে যারা আর্থিকভাবে দুর্বল শ্রেণী তারা বা হকাররা বিশেষ করে, তারাই কি শুধু ফুটপাত দখল করে রেখেছে? আদৌ কি তারা করছে? কারণ পুর নিগমের যে লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্স অনুযায়ী ভেন্ডাররা তারা নির্দিষ্ট স্থানে বসছে এবং তাদেরকে যেখানে দেওয়া হচ্ছে তারা সেখান থেকে ওই যে চাকাযুক্ত গাড়ি সহ তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এছাড়া আর কোন কোন জায়গায় কি ভাবে ফুটপাত দখল হয়ে রয়েছে বলে আপনি দেখছেন? হকার ছাড়া আর কি ভাবে আমাদের ফুটপাত গুলো এনক্রোচড হয়ে রয়েছে? শুধু আমাদের এই যে প্রাণকেন্দ্র আমরা যেখানে বলছি যে কামানচৌমুনি থেকে বটতলা অব্দি, হরিগঙ্গা বসাক রোড, বাঁকাউড়া রোড, এইসব জায়গা ছাড়া আর কোথায় কোথায় দেখছেন আপনি এনক্রোচড হয়ে থাকতে? কিভাবে দেখেন? ওই তো বেশিরভাগ জায়গায় আমার যেটা মনে হচ্ছে যে বিশেষ করে গাড়ি বাইকগুলো, পার্কিং গুলো, অটোগুলো দাঁড়িয়ে থাকে, যে বিভিন্ন স্ট্যান্ড ছাড়া কিছু কিছু দাঁড়িয়ে থাকে, এগুলো তো অনেকটা জায়গাগুলো মেরে দিচ্ছে, পার্কিং করে দিচ্ছে। তারপরে হচ্ছে কি কিছু কিছু বিল্ডিং যখন এখন দেখা যায় হয়, ওরা এমন ভাবে জায়গাটাকে রাখছে একেবারে মাপে, তাইলে কি জায়গাটা একদম কমে যাচ্ছে। মানে আমাদের তো পৌরসভার একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নিয়মটা হয়তো বা কোথাও কোথাও মনে হয় আমাদের কাছে একটু সন্দেহ মনে হচ্ছে। এটা কতটুকু ঠিক আমরা জানি না, যেহেতু এটার সঙ্গে আমরা জড়িত না, আমরা শুধু চোখে যা দেখছি তা বলছি। তো এগুলো তো নগর আমাদের যে পৌর নিগম যারা রয়েছে, যারা এগুলোর দায়িত্বে রয়েছেন, প্রশাসন রয়েছেন, তাহলে সেই জায়গাতেই ওনারা দেখছেন যে, কারণ ওরাই তো এদের ছাড়পত্র দিচ্ছেন, তাহলে এই মনিটরিং গুলো করার দায়িত্ব নিগমের তো দায়িত্ব থাকবে একদম। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে নিগমের আগরতলা শহরটা কতটুকু? ধরুন আমরা যেটা বলছি বা যে অভিযোগগুলো আসছে যে শুধু ফুটপাত শুধু হকাররা নয়, ফুটপাত শুধু ব্যবসায়ীরা নয়, ছোটখাটো ব্যবসায়ীরা যারা ফুটপাত দখল করে বসে আছে তারা নয়, বিভিন্নভাবে পার্কিং করা হচ্ছে, বিভিন্নভাবে আমরা দেখছি যেখানে ফুটপাত নেই, রাস্তার পাশ দিয়ে মানুষ হাঁটছে, মানে যেটাকে ফুটপাত ধরে নেওয়া হচ্ছে, মানুষের বাড়ি আর রাস্তার মাঝখানে যে জায়গাটুকু থাকে সেখানটায় বাজার বসে যাচ্ছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন ব্রিজ বা সেতু, আমাদের কাটাখালের উপর কয়েকটা সেতু আছে, ছোট ছোট ব্রিজ আছে, এই ব্রিজগুলোতে আইন অনুযায়ী কোনো গাড়ি পার্কিং করা যায় না, কেউ কোনোভাবে দাঁড়াতে পারে না মানুষ, এবং সেখানে ব্যবসা করা যায় না।
কিন্তু আমরা দেখছি এই ব্রিজগুলো দখল হয়ে যাচ্ছে, ব্রিজের ওপর ছোটখাটো ব্যবসায়ীরা বসে যাচ্ছেন ব্যবসা করতে, সেখানে গাড়ি পার্ক করে রাখা হচ্ছে। তাহলে আগরতলা শহরটা কতটুকু, এটাকে মনিটরিং করতে কি বছরে একবার পারমিশন নিয়ে বেরোতে হয় বুলডোজার নিয়ে? প্রশ্ন এটা অনেকেরই। তাহলে এটা কেন রেগুলার কেন মনিটরিং করা যাচ্ছে না? রোজ কেন একবার মনিটরিং করে তাদেরকে সতর্ক করা হচ্ছে না? এটা কেন হচ্ছে না? এগুলো হয়তো ম্যান পাওয়ারের প্রয়োজন আছে, ওইভাবে হয়তো ম্যান পাওয়ার নাও থাকতে পারে। এটা তো আর আমার ওদের ইন্টারনাল কি ঠিক আপনি বলতে পারবেন না, ঠিক ওনারা কি চলছে এই প্রশ্নগুলো মানুষ তুলছে। মনিমিতা, আপনার কি মনে হয় একজন সাংবাদিক হিসেবে এই জিনিসগুলো আপনি দেখেন কিনা, এবং আপনার কি মনে হয় ফুটপাত কোথায় কোথায় দখল হয়ে রয়েছে? আগরতলা শহরের ফুটপাত গুলো শুধু আমরা এটাই দেখি, ফুটপাত বলতে মানুষের চোখে ভাসে কামানচুমনি থেকে বটতলা অব্দি। না, কোনো ফুটপাত দিয়ে আপনি যেতে পারবেন না, ফুটপাত তো নামে। এটা তো আপনার অস্থায়ী ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্র। কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে মূল ব্যবসা কেন্দ্র যেটা, যার দোকান আছে তার একটা কিছু অংশ আবার ফুটপাতে এসে গেছে, চলে গিয়েছে। তার একটা মানে একেবারে ছোট্ট উদাহরণ যদি দিই, কালকে আপনার ওই কেটচৌমনির এখানে একটা বিয়ের বাড়ি ভাঙা হলো। পুরসভার মেয়র নিজে ছিলেন, নিজে দাঁড়িয়ে থেকে। মজাটা হচ্ছে যে এখানে যত কটা বুলডোজারের ঘটনা দেখবেন আর যত কটাই ব্যবসায়ীদের উচ্ছেদের কথা দেখবেন, ফুটপাতের উপর থেকে ব্যবসায়ীদের, সব ক্ষেত্রে কিন্তু মেয়র নিজে উপস্থিত থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে কর্পোরেটররা কোথায়, তাদের বক্তব্য কোথায়? তারা আগে থেকে রিপোর্ট করেন না কেন? প্রতিদিনই তো তাদের চোখে পড়ার কথাই। ঠিক আছে, প্রশংসনীয় উদ্যোগ। কেন রাস্তায় যদি ফুটপাত যদি দখল করে রাখে, সেটাকে উচ্ছেদ করা এবং সেটাকে বেদখল। সবচেয়ে খারাপ লাগে, মেয়র তো আগরতলা শহরের 1 নম্বর মানুষ, উনাকেই যদি পুলিশ নিয়ে নিয়ে দৌড়তে হয় তাহলে অন্যরা কি করবে? বাকি কর্পোরেটররা কি? হ্যাঁ, ওই যে কথাটা বললেন যে ম্যান পাওয়ার কম হয়তো বা ইত্যাদি ইত্যাদি কম, তার জন্য ওনাকেই দৌড়তে হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে বিয়ে বাড়িটা ভাঙা হলো, উদ্যোগটাকে আমি সাংঘাতিক ভাবে সমর্থন করি। কেন? এটা প্রশংসনীয় উদ্যোগ। এবং এই যে গাছপালা লাগিয়ে ওখানে বাগান তৈরি করে ফেলা হয়েছে, বাগান তৈরি করে, একদম বাগান, ফুটপাত দখল করে বাগান তৈরি করা হয়েছে, লোহার রড দিয়ে জায়গাটাকে ব্যারিকেড করে একদম দুর্দান্ত ভাবে করা হয়েছিল। এবং এই অভিযোগ কিন্তু শুধু এখানকারই নয়, শুধু আরো বহু জায়গায় আছে, অনেক জায়গায়। এখন সেই জায়গাগুলো কি নিগমের চোখে পড়ছে? এটাও কিন্তু অনেক প্রশ্ন। আপনি শুধু শঙ্কর চৌমুনি থেকে দুর্গা চৌমুনি অব্দি ফুটপাত কতক্ষণ আপনি ফুটপাত ইউজ করতে পারবেন? আপনি যেতে পারবেন না। এই ফুটপাতগুলি প্রায় প্রতিটা দখল হয়ে গিয়েছে, প্রতিটা দখল হয়ে গিয়েছে। এই যে জায়গাগুলিতে এই যে বিয়ে বাড়িটা, এই বিয়ে বাড়িটা তো আমার চোখে অন্তত গত 1 বছর ধরে আছে। তো কি হলো এখানে? এখানে কাজ হচ্ছে, স্মার্ট সিটির কাজ হচ্ছে, এখনো খোরাখুরি চলছে, দেখবেন আপনি হেঁটে যেতে পারবেন না। কালকে আমি তো খুব কাছেই ছিলাম, আমি তো দেখলাম মেয়রের যেতেও অসুবিধা হচ্ছে, কাদা টাদা আছে এখানে এখন। তো যাই হোক, এই কাজটা একটা করেছে। এখন এই জায়গাটা আবার 2 দিন পরে হয়তো গিয়ে দেখবে একই রকম বিয়ে বাড়ি চলছে। কেমন? এই যে ফুটপাতের কিছুদিন আগে ফুটপাত হকারদের উচ্ছেদ করা হলো, তাদের তো বিকল্প একটা জায়গা দিতে হবে, তারা আবার এসে বসে গিয়েছে। আপনি কামানচুমনিতে একই ভিড় পাবেন। চৈত্রর যে বাজারটা সরিয়ে দেওয়া হয়েছিল চিলড্রেন্স পার্কের দিকে, এই যে সমস্ত লোকগুলি আবার এখানেই ছিল, এই জায়গাতেই রয়েছে। এই যে জায়গাগুলি, এগুলি মনিটরিং এর অভাব নিশ্চিতভাবেই আছে, অথবা অন্য কোনো বিকল্প পথ আছে যার ফলে তারা ওখানে বসতে সাহস পাচ্ছেন। বসার সময় যদি বাধা দেওয়া হয় বা নির্মাণ করার সময় যদি বাধা দেওয়া হয়, যেটা ফুটপাত, ঠিক আছে, একজন দুজন হয়তো চোখের আড়ালে করে ফেললো, পরের দিনই তো বেরিয়ে যখন দেখা যাবে যে আমার এটা আছে, এখানে হয়ে গেছে ফুটপাতে, তখন তো হয়ে যাওয়ার কথা। কারণ হঠাৎ করে একদিন যখন সব কনস্ট্রাকশন হয়ে যায়, তারপর যখন এই ধরনের বুলডোজার নিয়ে বেরোতে হয়, তো সেটাকে তাহলে কি বলবেন? তাহলে আইওয়াস আপনি এই ইয়ে থেকে, সৎসঙ্গ আশ্রম থেকে যদি বিজয় কুমার চৌমুনির দিকে যান, ম্যাগনেট ক্লাবটা ক্রস করার পর থেকে একটা পুরো বাজার বসে গিয়েছে। আপনি যে ব্রিজগুলির কথা বললেন, এই ব্রিজগুলির ফুটপাত ব্যবহার করতে পারেন, বাজার চলে যাচ্ছে। যোগেন্দ্রনগর ব্রিজেও যান, আমাদের জহর ব্রিজে যান, বিকেলবেলার দিকে বাজার বসে যাচ্ছে। ওখানে অটো এসে দাঁড়াচ্ছে, বাজারও বসে যাচ্ছে, বাজারও চলছে, সবকিছুই চলছে, সবকিছু হচ্ছে। তো পুরসভার নাগের ডাওয়াই হচ্ছে মানে রাস্তাগুলো, ফুটপাতগুলো শুধু এখানটা নয়, আপনি যেখানে বললেন যে বিজয় কুমার সেখানটা নয়, আপনি এদিক থেকে শহর দক্ষিণাঞ্চলের দিকে যান, আপনার ওএনজিসি থেকে বাজারঘাটের এই জায়গা রাস্তা ফুটপাতে বসে যাচ্ছে, বাজার বসে যাচ্ছে। আপনি স্মার্ট সিটি ডিক্লেয়ার করবেন কি করে? এই ঘটনাগুলো স্মার্ট সিটিতে তো এটা হবে না, এই জায়গায় তো থাকতে পারবে না। ফুটপাত কি দখল করে কলকাতার শহরগুলিতে, এই যে মেট্রোর সামনে, মেট্রো সিনেমাটার সামনে থেকে গ্র্যান্ড হোটেল পর্যন্ত যান, আমি আরেকটু জওহরলাল নেহরু রোড পর্যন্ত বলি না, গ্র্যান্ড হোটেল পর্যন্ত যান, রাস্তা তো দখল, ফুটপাত দখল, আপনি ধাক্কা মারতে যেতে হবে। আপনি বাজি ধরতে পারেন যে 10 ফুট জায়গা যদি তুমি
গায়ে না লেগে যেতে পারো তাহলে তোমাকে 10,000 টাকা দেবো, পারবে না, জিতবেন বাজি। এই যে জায়গায় কেউ পারবে না, এই যে জায়গাগুলি এরাও তো এই যে ভারতবর্ষের দীর্ঘদিনের পুরনো শহর, পারলো না তো করতে। এখন স্মার্ট সিটির জায়গাটাতে নিয়ে আসার জন্য ফুটপাত দখল স্মার্ট সিটির মানে একটা অঙ্গ হতে পারে না, ফুটপাত দখল করে থাকবে, তাহলে বিকল্প দিন, বিকল্প ব্যবস্থা করুন। এতগুলি মার্কেট হচ্ছে, একটা মার্কেটেও এদের জায়গা হচ্ছে না। ঘটনাটা কি হচ্ছে জানতো, মার্কেটে হকারদের জায়গা দেওয়া হচ্ছে না, ঘটনাটা তা না, দেওয়া হয়। ইন্দিরা মার্কেটেও দেওয়া হয়েছে, এই আমাদের মালঞ্চ মার্কেটেও দেওয়া হয়েছে, কিন্তু ওরা ঠিক নিজের যে আগের জায়গাটা ওইটাও ছাড়েন, ওইখানেও রয়ে গিয়েছে। এই ব্যাপারটা তো মনিটরিং করা দরকার। আপনাকে জায়গা একটা নিতে হবে, আপনি ওইখানে ব্যবসা করুন, আপনার ব্যবসার জন্য বিকল্প পথ দেওয়া হবে। ফলে আমরা যারা হেঁটে যাচ্ছি, ফলে প্রত্যক্ষভাবে ব্যাপারটাকে দেখতে পাচ্ছি, এই ঘটনাটা হচ্ছে। আর হচ্ছে সচেতনতার অভাব আছে, আমাদের কিছুটা অভাব আছে। আপনার বাড়ি থেকে সকালবেলা ভেন্ডার গিয়ে নিয়ে আসার কথা, আপনার যে এই যে সকালবেলা এসে যে গার্বেজগুলি নেয়, ওরা নিয়ে আসে। আমাদের অন্তত আমাদের এলাকাতে আমরা বলি গার্বেজের দুটো অংশের লোক এসে নিয়ে যায়, সবসময় নিয়ে যায়। আমি অনেক অংশে দিয়েছি। গার্বেজ আমাদের একটা অভিযোগ হচ্ছে যে অনলি 60 রুপিস দিতে চায় না অনেকে। 1 তারিখে 60 রুপিসটা দিতে কোনো অসুবিধা হয় না, অনেকেই, সবাই না, অনেকেই দিতে চায় না। খুব খারাপ লাগে যে আপনার হাতে করে এখন জিনিস নেওয়ার কি সুবিধা আছে পৃথিবীতে। আগে তো ময়লার ড্রামও নিয়ে যেত, এটা তো আইন করে বন্ধ করে দেওয়া। খুব খারাপ লাগে, মহিলারা এখন গ্লাভস, খুব খারাপ লাগে। এক এক সময় আমি দিয়েও দেই ওদের, এবং 60 রুপিসের জন্য 100 রুপিস আবার 40 টাকা ফেরত দেবে, এর জন্য ওদের আমি ব্যক্তিগতভাবে ওদের এই যে জায়গাটা মানে দেখতে হবে, ওদের অন্তত একটা গ্লাভস দেওয়া, পরিপ্রেক্ষিতে ওদের একটা গাউন দেওয়া, গাউনটা যে ছিঁড়ে পড়ে যাচ্ছে, বর্ষাকালে যে ওরা আসে একটা বর্ষাতি দেওয়া, এইগুলি পুর নিগমকে করতে হবে। কারণ ট্যাক্স কিন্তু একটা জায়গায় নেই, ট্যাক্স যে সবাই ফাঁকি দিচ্ছে ঘটনাটা তা না। আমরা পুর নিগমের ট্যাক্স ফাঁকি দিয়ে দিচ্ছি প্রত্যেকে, ঘটনাটা তা না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুললেন, যে এখানে ব্যাপক পরিমাণে যে ওই মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাটের যে কালচারটা চলে এসেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এইগুলি অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শুধু ঘরে জমাকৃত জিনিস এনে বাইরে ফেলে দিলাম, এই ঘটনাও যেমন চলছে, বন্ধ হয়নি, পাশাপাশি ওই ফ্ল্যাটের কোনো গাড়ি ফ্ল্যাটে জায়গা না পেলে রাস্তা তো দাঁড়িয়ে যাচ্ছে। ফলে যে এই পাশের বাড়ির লোকটা অসুবিধা হতে পারে, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এখানে নাগরিক সমাজের সচেতনতা বা নাগরিক সমাজের একটা বিষয় তো রয়েছে, কিন্তু পাশাপাশি বেসিক যে পরিষেবাগুলো, দেখুন আপনি আবর্জনার কথা বললেন, আমি আবর্জনার কথাতে একটু আসি, কারণ দর্শক বন্ধুদের এই জায়গাটাতে বুঝতে সুবিধা হবে। আজকে আবর্জনাগুলো কখন পরিষ্কার করা হয়, এটা নিয়েও কিন্তু অনেকের অভিযোগ আছে। কারণ আমরা বিভিন্নভাবে উন্নত দেশে বা উন্নত যে শহরগুলো রয়েছে, ডেভেলপড যে সিটিজ গুলো রয়েছে, সেখানে আমরা দেখি যে ভোরবেলা অন্ধকার থাকতে বা একদম ভোরবেলা মানুষ ঘুম থেকে ওঠার আগেই বা অধিক রাতে, লেট নাইটে সেগুলো পরিষ্কার করে। এখানে স্কুল কলেজ অফিস টাইমে করা হয়, অফিস টাইমে বা একেবারে সন্ধ্যের সময়, অফিস যখন ছুটি হবে কোনো তাই করা হয়, তার সুবিধার সময়। আপনি এখনো যে মানে কভার ড্রেন বা বিভিন্ন ময়লা পরিষ্কার করার যে গাড়িগুলি, আপনি দেখবেন সার করে দাঁড়িয়ে রয়েছে পুরনো সেক্রেটারিয়েট বিল্ডিং এর উল্টো দিকে, অর্থাৎ শিশু বিহারের এই জায়গাটাতে সার করে দেখেন 8-10টা গাড়ি দাঁড়িয়ে আছে। সব জায়গার ময়লা পরিষ্কার হয়ে গিয়েছে তাহলে। এবং এই ময়লাগুলি তো সার উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই মুহূর্তে, সুতরাং ফেলে রাখার তো কোনো অসুবিধা নেই। আপনি আরেকটা জিনিস মানে খুব অবাক হওয়ার ব্যাপার, 2টো ওয়ার্ড এখন পর্যন্ত, এই 51 ওয়ার্ডের ভিতরে 2টো ওয়ার্ডে কোনো কর্পোরেটর নেই। 51 তো মানে একটা দলই তো চালাচ্ছে, কর্পোরেটর শূন্য আছে। শোনা যাচ্ছে যে পাশের কর্পোরেটরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই কর্পোরেটর। আমি একটা জিনিস বুঝছি না, যে মেয়র তো বিধায়ক, মেয়র বিধায়ক হয়ে যদি মেয়র থাকতে পারে, তাহলে বিধায়ক কেন রিজাইন করতে গেলেন কর্পোরেটর পোস্ট থেকে? একজন আছেন তো, কেন করতে হবে এটা? সুতরাং ওই জায়গার দায়িত্বটা তারপর আপনি ছেড়ে দিলেন, ধরুন আপনি ছাড়লেন, কিন্তু বিধায়ক হিসেবে তো আপনি ওই এলাকাতেই আছেন, ফলে ওই জায়গাটা কেন দেখতে পারবেন না।
ফলে এই যে জায়গাটা, এই যে দায়িত্ববোধের ব্যাপারটা, এটা কিন্তু আমরা এখানে আলোচনার মাধ্যমে আনবো না, যার যার নিজের থেকে আসছে। আপনি পলিটিক্স করছেন তো, রাজনীতি করতে এসছেন তো, আপনি তো কোনো অবস্থাতে কোনো করণিকের কাজ করছেন না, আপনি রাজনীতি করতে এসছেন এবং মানুষের কাজ করতে এসছেন। সুতরাং আমি কর্পোরেটর না, সুতরাং আমি মিউনিসিপ্যালিটির কাজ করবো না, হয় না, এটা হয় না। কারণ বাই ভার্চু অফ পোস্ট আপনার কতগুলি দায়িত্ব আছে। আপনি যে ওইখানকার পুরো পৌরসভা ওয়ার্ডের যে কমিটি হবে, কমিটি কিন্তু আপনি সদস্য হবে, ঠিক সুযোগ সুবিধা আপনাকে দেখতেই হবে। ঠিক আমরা এই ব্যাপারটা অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা কি করার এই মুহূর্তে বেসিক্যালি আপনাদের কি মনে হয়? গৌতম বাবু, আপনার কি মনে হয় এই যে ফুটপাত, আগরতলা শহর স্মার্ট হবে? দেখুন, এই যে নির্মাণের কাজ বা এই যে খনন কার্য চলছে, এই যে ড্রেন নির্মাণ হোক বা বিভিন্ন দপ্তরের কাজ, বিভিন্ন দপ্তর একবার যদি পাইপলাইন বসিয়ে দেয়, ওয়াটার সাপ্লাই বা ধরুন ইলেকট্রিসিটি যদি একবার সে কেবলগুলো নিচে নিয়ে চলে যায়, বিভিন্ন অন্যান্য দপ্তর যদি তাদের কাজ শেষ করে ফেলে, তা না হয় আমি ধরে নিলাম আজ থেকে কয়েক বছরের মধ্যে সেটা এক সময় শেষ হবে গিয়ে, ড্রেন নির্মাণও প্রত্যেক বছর বছর হবে না, পরিষ্কার হবে, রাস্তাঘাট আবার সুন্দর হবে। কিন্তু এই যে ফুটপাত দখলের ব্যাপারটা, এটা কি স্মার্ট সিটিতে? এতদিন তো স্মার্ট সিটি ছিল না, যেটা মনিমদা বলছিলেন যে ফুটপাত দখল করে বসছে, আবার অন্য কোনো জায়গা দিলেও ওনারা আবার এসে ওখানে জায়গাটাও নিচ্ছে, এখানে ফুটপাতে বসে যাচ্ছে। এটা হচ্ছে হকারদের একটা সমস্যা। এর বাইরেও ফুটপাত দখল হয়ে আছে, বাজার হয়ে যাচ্ছে, পার্কিং করা হচ্ছে, দিন দিন গাড়ি বাড়ছে, ফুটপাত ভরসা, রাখা জায়গা নেই, ফুটপাত ভরসা। এগুলো কিভাবে সমাধান হবে? নিগম এই যে এগুলো কিভাবে করা ভাবে মানে হ্যান্ডেল করবে বলে মনে করেন? এটা তো ঠিক যে মানে স্মার্ট সিটি হলে, বা আজকে হয়তো যেটা বলছে যে স্মার্ট সিটির কাজ আর কিছুদিন পরে শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব হয়ে যাচ্ছে, এটা তো শেষ হবে না কখনোই, এটা তো নিয়মও না। কারণ উন্নয়ন প্রকল্প আজকে একরকম চলছে, হয়তো 10 বছর পরে আরেক রকম, আরেকটা টেকনোলজি বেরোবে, তখন এটাকে আরো আধুনিক করার জন্য মানে কাজ গতানুগতিক পদ্ধতিতে চলবে, যেটা চলছে চলে যাবে, ধারাবাহিকভাবে এটা চলবে। এখন প্রসঙ্গ হলো আমাদের ফুটপাত দখল। ফুটপাতটা বরাবরই দখল হয়ে আসে। মনিমদা যে কথাটা বলছে, ওদের কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় ওদেরকে কিন্তু প্রভিশন দেওয়া, ওদের ছেলে মেয়েরাই হয়তো ওই জায়গাতে আছে, ওদের বয়স্করা আবার সেই ঝুপড়িতে এসে বসছে, ওদের এটা, ওরা অনেক সময় বলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিছুটা সাইকোলজিক্যাল, কিছু অর্থনৈতিক বিষয় আছে, একটা স্কোপ পেলে ওইখানে থাকলাম, আবার আমরা ফুটপাতে চলে এলাম। এগুলোকে শক্ত হাতে যখন সরকার যদি সঠিকভাবে যদি এগুলোকে পদক্ষেপ নেয়, যাদেরকে প্রভিশন দেওয়া হয়েছে তোমরা এখানে আবার আসতে পারবে না, তখন আবার আরেকটা দেখা যাচ্ছে হয়তো নতুন একটা জেনারেশন এসে আবার ফুটপাত গুলো দখল করছে। তাহলে এখন কি করা, মানে আমরা এটা একটা কোন একটা রোড ম্যাপ কি আপনাদের মানে আছে কি, মানে বা কোন ধরনের পরামর্শ যে কিভাবে ফুটপাত গুলো বেদখল মানে হতে পারে? রোড ম্যাপ আছে, রোড ম্যাপ করতে গেলে একটু সরকারকেও খুব স্টেপ নিতে হবে। নিগমের কি করা উচিত? নিগমেরও মানে কঠিন এবং কঠোর আইন প্রণয়ন করতে হবে। তো ওইটা করতে গেলে কতটুকু ওনাদের সেই ইয়েতে থাকবে, এটা হলো একটা আমাদের লোকাল যে সমস্যাগুলো, এগুলোতে এসে দাঁড়াবে। বাইরে যেমন আছে, বাইরে কিন্তু সুন্দর সুন্দর, যেমন আমাদের, আমরা যদি দেখি চিলড্রেন পার্কের দিক দিয়ে ঢুকলে কিন্তু একটা এরিয়া করে দিয়েছে, যেহেতু শহর হয়েছে, স্মার্ট সিটি হয়েছে, সন্ধ্যার সময় গিয়ে অনেকে গসিপিং করে, চা টিফিন খায়, একটু সুন্দর করে একটা সাইড করে দেওয়া আছে। এটা সারা দুনিয়াতে সব জায়গাতে এমন একটা এরিয়া করা আছে। ইচ্ছা করলে এই জায়গাগুলোকে নগর মানে নিগম এগুলোকে সাইড করে করে কোনো একটা মার্কেট এরিয়া করে এদেরকে যদি প্রভিশন দেয়, তাহলে হয়তো ফুটপাত গুলোর থেকে মুক্ত হওয়া যাবে। এতে শহরটা আর একটু বড় হবে, বিভিন্ন সাইটগুলোতে এগুলো করা যায়, তাইলে হয়তো বা কিছুটা হবে। তবে মানে নিগমকে আরো কঠোর হতে হবে। যদি এখান থেকে মানুষকে পরিষেবা দিতে যায়, জনগণ তার সঠিক পরিষেবা যদি চায়, তাহলে নিগমকে অনেক কঠোর হাতে এটা দমন করতে হবে। সেটা আগামী দিনে আমরা দেখব স্মার্ট সিটি হিসাবে ত্রিপুরা রাজ্যের করা হয় কিনা, কতটুকু করা। মনিমদা, আপনার কি মনে হয়, মানে কি করা যেতে পারে এবং কি করা উচিত? নিগমের কি দায়িত্ব নেওয়া উচিত এই মুহূর্তে? নিগম কি ভূমিকায় থাকতে পারে আমাদের এই যে শহরের যে মানুষের, নগরবাসীদের হাঁটার জায়গা করে দেওয়ার জন্য অ্যাটলিস্ট? না দেখুন, সবাই তো আর গাড়ি ঘোড়া নিয়ে চলেন না। অটো বা যারা ই রিক্সা চালায়, তাদের প্রত্যেকেরই তো তাদের একটা রোজগারের বন্দোবস্ত করতে হবে। আমি এটা সমর্থক, ঠিক আছে, রোজগারের বন্দোবস্ত করতে হবে, বিকল্প পথও খুঁজে নিতে হবে। ফুটপাত যদি মুক্ত থাকে তাহলে হবে কি, এদেরও চলাচলের সুবিধা হবে, অ্যাক্সিডেন্টও কম হবে, অনেক কমে যাবে। ফুটপাতটাকে যদি মুক্ত রাখা যায়, বিকল্প কি? ফুটপাতে যারা বসে
মানে বেসিক্যালি তাদের হওয়া উচিত, তারা ভেন্ডার হবেন, তাদের মানে রেজিস্টার্ড ইয়ে থাকবে, লাইসেন্স থাকবে। তাদের দিতে হবে, একটা নির্দিষ্ট সময় করে দিতে হবে। আপনারা ভেন্ডারিং এর বেশি করতে পারবেন, বিশেষ করে অফিস চলা, স্কুল চলার সময়ে বন্ধ রাখতে হবে এই জায়গাটা। এর পরবর্তী সময়ে আপনারা করুন, এতটা থেকে এতটা। অনেক জায়গায় আছে, ভারতবর্ষের অনেক জায়গায় আছে ভেন্ডারিং এর বিষয়টা। এটা লাইসেন্স চলারা দিতে হবে। আর তা না হলে বাজার করে দিন অন্য জায়গায়, যদি এটা যতদিন না পারেন একটা টাইম করে দিতে হবে। এই টাইমের পরিপ্রেক্ষিতে তাহলে এই ভিড়টাকে এড়ানো যাবে। আর ফুটপাত দখলমুক্ত রাখতেই হবে। দোকানদার যারা এগুলি দখল করে রাখেন, আপনি বটতলা থেকে শুধু প্যারাডাইস চৌমুনি পর্যন্ত আসুন না, সমস্ত ভেন্ডাররা দখল করে রেখেছে এই যে ফাস্টফুডের দোকান, চেয়ার টেয়ার পেতে বসে গেছে। এই যে জায়গাগুলি, এগুলোকে ক্লিয়ার করতে হবে, না হলে সমস্যা মিটবে না। আর পুর নিগম না, সেটা কি কোন একদিন হঠাৎ করে ওয়ান্স ইন এ ব্লু মুন হঠাৎ করে বেরোবো বুলডোজার নিয়ে বা একরাশ বাহিনী নিয়ে? এটা কি রোজ মনিটরিং করার জায়গা নেই? তাই না, সন্ধ্যাকালীন সময় আমাদের টেলিফোন করে ডেকে নেওয়া হয়, আজকে রেড হবে। একজন ছিলেন, এখন দিল্লি চলে গিয়েছে, তা উনি এগুলি করতেন, পুরসভার দায়িত্বে, পুরসভার কি কাছে দায়িত্বে ছিলেন, উনি এগুলি করতেন, করে বুলডোজার টোজার নিয়ে বেরোবেন, উনি এসে আমাদের ফটো তুললেন, সব ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে তারপরে কি হবে, তারপরের দিন দেখেছি যে জায়গাটাতে পুরসভা মূলত যে জিনিসটা দেখছেন এই মুহূর্তে, সেটা হচ্ছে জল, রাস্তাঘাট ইত্যাদি। এইগুলি নিয়ে প্রশ্ন উঠলে তো পুরসভার উপর প্রশ্ন উঠবে। আমি ইলেকশনের কথা বলছি না, পুরসভার উপর প্রশ্ন উঠবে, খুব একটা যায় আসবে না, কিন্তু এই প্রশ্ন উঠবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি যে কথাটা বললাম, আগরতলা শহরের জল মুক্তির ব্যাপারটা, একটা নাগরিক মঞ্চ ইত্যাদি হয়েছিল 2019-এ, এটা কোথায়? পুরসভার ইয়েতে আমি শুনেছি কয়েকজন নাকি মানে মনোনীত কর্পোরেট হয়ে গিয়েছেন, এবার এখন আছেন। তো তারা বলুন পুরসভাকে, মানে আমাদের পুর নিগমকে বলুন যে আমরা এই চিন্তা ভাবনা করেছি। আপনি চিন্তা করলে দেখবেন, কলেস্টিলা যদি আমি ধরি, মানে পূর্ব দিকে কলেস্টিলা যদি ধরি, সমুদ্র পার থেকে কলেস্টিলা মানে উচ্চতাটা হচ্ছে ধরা হয়েছে 35 মিটার। আচ্ছা। আর জল নিষ্কাশিত হয়ে যেটা বাংলাদেশ বর্ডারের দিকে যাবে, তার যে জায়গাটা হচ্ছে মানে সমুদ্র থেকে উচ্চতা হচ্ছে 6.9 মিটার। আচ্ছা। এই যে জায়গাটা এত বড় 29 মিটার জায়গা, এটা কিন্তু সরকারিভাবে সিদ্ধ। এই জায়গা থেকে যে জলটা বেরোনোর জায়গাগুলি কি করা হয়েছে, কত সেকেন্ডে কতটুকু জল কোন জায়গায় যাচ্ছে, এই তথ্য তাদের কাছে আছে কিনা, এটা কিন্তু বিজ্ঞানসম্মত। আমি কোন কোন পথ ধরে জলটা যেতে পারে সেগুলো ক্লিয়ার আছে কিনা পথগুলো। আর আপনি হেঁটে যান, শুধু একদিন ক্যামেরা শুধু হাঁটুন আমাদের সামনে, নিয়মিত হাঁটি দেখে ব্যাপারটা দেখি। অরিজিনাল রাস্তা থেকে যে কাভার্ড ড্রেন কতটা উঁচু, এই জলটা বেরোবে বোধহয়, কোন দিক দিয়ে বেরোবে? তারপরে আছে বাড়িঘর, বাড়িঘরের জল কি করে আসবে? সব জায়গায় ফুটো আছে কি নেই আমাদের দেখার সুবিধা নেই, কিন্তু দেখে তো মনে হচ্ছে রাস্তার জলটা বেরোনোর জায়গা খুব কম। বর্ষাকাল খুব বেশি দূরে নয়। এই সমস্যাগুলি দেখা দিতে পারে। আপনারা আবার আমি বলিও মানে ধন্যবাদ জানাই যে বারবার এই কথাগুলি পুর নিগমের উদ্দেশ্যে আপনারা যে বলছেন, পুর নিগমের নিশ্চয়ই তাদের দেখা হয়, তারা এই বিষয়গুলি দেখুন। শুধু পথ চলতি মানুষকে কিছু কথা বলে দিলাম আর হঠাৎ করে একটা কাজ করে দিলাম, এটা খুব একটা কাজে আসবে। ঠিক, মানে অবশ্যই নগরবাসীর জন্য পুর নিগম, আগরতলায় যারা বসবাস করেন আগরতলার নগরবাসীদের জন্যই পুর নিগম, আর পুর নিগমের জন্য আগরতলার নগরবাসী ভালো থাকতে পারে, এটা সবাই জানে। তবে বিভিন্ন পরিষেবাগুলো মানুষ কতটা পাচ্ছে, আর যখন এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে, যেটা বর্ষাকালের কথা বলছেন, বর্ষাকালে আগরতলা শহরের পরিস্থিতি বরাবরই কিন্তু মানুষ কিন্তু আতঙ্কে থাকেন, এই না জল উঠলো, এই না জল জমলো। এখন পরিস্থিতি কি হয় এই কাভার ড্রেনগুলো করার পর, সেটা কিন্তু আগামী বর্ষা বলবে। খুব বেশি দিন নেই, শীত গেলে হয়তো বসন্ত, তারপরে গ্রীষ্ম হয়ে বর্ষা চলে আসবে, যে কোনো মুহূর্তে বর্ষা হতে পারে, এবং তখন হয়তো ভালো করে বোঝা যাবে। তবে যেটা আজকের আপনারা দুজন বললেন ফুটপাত দখলের নিয়ে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। কোন ধরনের ফুটপাত দখল মুক্ত করার জন্য এই মুহূর্তে গৌতমবাবু জাস্ট 1 মিনিট সময়, আপনার কোনো বার্তা থাকবে নিগমের কাছে এবং সাধারণ মানুষের কাছে যারা ফুটপাত দখল করে রেখেছেন তাদের কাছে? আমরা তো সবাই চাইবো সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিক যেন ফুটপাতটাকে দখল না করে কিভাবে সাধারণ লোকদেরকে যাওয়া আসার রাস্তাগুলো পরিষ্কার করে দেওয়া যায়
এবং তার জন্য যারা এইসব বিজনেসগুলো করছে বা কিছু কিছু বড় বড় দোকানও, যেটা মনিমাদা প্রথমে বলছিল যে দোকানগুলোকে সামনে রাস্তায় ফুটপাতে নিয়ে বসে দিচ্ছে, এদেরকেও সচেতন হওয়া দরকার। তোমরা বিজনেস করো, বিজনেসের জন্য কারোর না নেই, আমরাই তো ওইসব খরিদ্দার হিসাবে আমরাই যাচ্ছি। তাহলে সবার প্রত্যেকের দিকে শুধু ব্যবসাটাকে নিয়েই আমরা ভাবলে হবে না। নাগরিক পরিষেবা এবং রাজ্যের যে একটা সুন্দর একটা স্মার্ট সিটি হিসেবে আমরা বাইরের রাজ্য থেকে যখন লোক আসে, যাতে দেখলে আগরতলা শহরটাকে একটা যানজট মুক্ত সুন্দর একটা শহর দেখা যায়, তা তো আমরাও চাইবো যে আমাদের শহর আগরতলা আজকে বিশ্বমানে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমরা টাকা দিতে পারি। সেই মানসিকতাটা আমাদের সবার মধ্যে এটা আসা দরকার, এবং বিশেষ করে আমি বলবো জনগণের মধ্যেও কিন্তু সচেতনতা আসা দরকার। আমরা অনেক সময় নিজেরাও কিন্তু এগুলোকে যানজটের মধ্যে আমরাও ফেলে দিচ্ছি। ঠিক, আমরা যেন সচেতন হই এবং আমরা যেন নিজেরা যানজট সৃষ্টি না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুদা, 1 মিনিট সময় আছে। ফুটপাত মুক্ত করার হচ্ছে এই ভেন্ডারদের যারা এখানে কাজটা করে তাদের বিকল্প পথ করে দেওয়া, কোনো জায়গায় আলাদা দোকান করে দেওয়া, এবং অবশ্যই ফুটপাতটা ক্লিয়ার করে, এবং ওইখানে যাতে বাড়িতে 2 জন লোক আছেন, আমি একটা দোকান পেয়ে গেলাম আর দ্বিতীয়জন লোক এসে ফুটপাতে বসে পড়লে হবে না। রেগুলার মনিটরিং আছে। কার পার্কিংটা খুব প্রচুর পরিমাণে কার কিনুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু পার্কিং আমরা যারা হেঁটে বেড়াই আমরা হেঁটেই যাব, কিন্তু কার পার্কিং এর জন্য নিজস্ব পার্কিং এরিয়া করে নিন। নিজের বাড়ির কারটাকে রাস্তায় রেখে ঢেকে ঢুকে চলে গেলেন, আর মানুষ ভুগতে শুরু করলো। অনেক ক্ষেত্রেই অ্যাক্সিডেন্ট হচ্ছে এই সমস্ত। তাই আপনার গাড়িটা ফুটপাতে রাখা, মানুষটা আপনার গাড়িটাকে পাশ দিতে গিয়ে রাস্তার উপরে উঠলো, একটা রিক্সা বা একটা গাড়ি বা একটা অটো এসে অল্প একটু ধাক্কা দিয়ে গেল, যেটা সংবাদ মাধ্যমে আসবে না, আর এই লোকটার হসপিটালও যেতে হবে না, কিন্তু শরীরে কিন্তু একটা বড় কাট হয়ে গেল, আর এই অসুবিধাটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক, এবং হয়তো পাটা মুচকে গেল এবং ভেঙে গেল। এই জায়গা থেকে মুক্তি অবশ্যই দরকার, এবং অবশ্যই যিনি বসছেন, এই যে এই ফুটপাতটা যিনি দখল করছেন, তিনিও তো এই আগরতলা শহরেরই নাগরিক। সুতরাং এই সচেতনতাটা উনি নিজে দেখান না যে না আমি বসবো না, আপনি দায়িত্ব নিন যে আমি বসবো না, তোমরাও বসো না, ঠিক, তাহলেই হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রথম বাবু, আপনাকে ধন্যবাদ। মনিমাদ দাস, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আগরতলাবাসীর ধৈর্য আজ খাদের কিনারা এসে দাঁড়িয়েছে। স্মার্ট সিটির চটকদার বিজ্ঞাপনের আড়ালে নাগরিকরা যখন ন্যূনতম হাঁটার জায়গাটুকু হারিয়ে ফেলেন, তখন প্রশাসনের দায়বদ্ধতা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিগমের উচ্ছেদ অভিযান যদি কেবল আই ওয়াশ বা বিশেষ তিথিতে করা রুটিন শো হয়ে থেকে যায়, তবে শহরের বিশৃঙ্খলা কোনোদিনই কমবে না। নিগম কর্তৃপক্ষকে বুঝতে হবে, চওড়া রাস্তা আর ঝকঝকে আলো থাকলেই শহর স্মার্ট হয় না। শহর স্মার্ট হয় যদি সেখানে সাধারণ মানুষের ন্যূনতম নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকে। প্রশাসন কি সত্যি নাগরিকদের হাঁটার অধিকার ফিরিয়ে দেবে, নাকি স্রেফ সময় কাটানোর নাটক চালিয়ে যাবে, তা সময় বলবে। আর সেদিকে নজর রেখেছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।